সুপ্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহানশা রাসেল। আপনারা জানেন, রাজধানী ঢাকার যানজট নিরসন এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নির্মিত হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। মাত্র কদিন আগে চীনা অর্থায়ন এবং কারিগরি সহযোগিতায় নির্মিত এই এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের যোগাযোগ খাতের একটি নতুন মাইলফলক এই প্রকল্প, যা শুধু ইট বা পাথরের রাস্তাই নয়, বরং বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ও সহযোগিতার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আজ কথা বলবো উন্নয়নের পথচলায় চীন ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আকন্দ। আমার সঙ্গে আরও আছেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সিইও এবং ডিরেক্টর এবং চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি মিস্টার সিয়াও চিমিং। ওয়েলকাম টু মিস্টার সিয়াও চিমিং ইন আওয়ার স্টুডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং ইন আওয়ার স্টুডিও। প্রথমেই আমি আসতে চাই জনাব শফিক আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার অংশ চালু হলো, এর ফলে নগরবাসী কীরকম সুফল পাবে এবং ঢাকার যানজট নিরসনে এটা কী ধরনের ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? আমরা যে সড়কটা আংশিকভাবে উন্মুক্ত করলাম, এই সড়কটা 48 কিলোমিটার দীর্ঘ, গাজীপুরের নওজুর থেকে শুরু হয়ে একদম ঢাকা চট্টগ্রাম রোডের মদনপুর নামক জায়গায় এটার সংযোগ স্থাপিত হয়েছে এবং এটা জনপ্রিয়ভাবে আগে ইস্টার্ন বাইপাস নামে পরিচিত ছিল। তার মানে ঢাকা শহরের পূর্ব দিকে থেকে ঢাকা শহরে যাতে যানবাহন না ঢুকে, এটার এই বড় বড় যেগুলি ট্রাক কিংবা লরি, এগুলোকে যাতে ঢাকা শহর থেকে দূরে রেখে এটাকে পার করে চিটাগাংয়ের সঙ্গে সংযোগ করা যায়। রাস্তা হওয়ার আগে অনেক সরু রাস্তা ছিল এবং এটা পার হতে প্রায় 4, 5, 6, 7 ঘন্টা এরকম লেগে যেত ওই যে গাড়ি চালকদের। তো এখন এই রাস্তা আমরা এক্সপ্রেসওয়ে হিসেবে এটাকে ডেভেলপ করেছি এবং এর ফলে মাত্র 30-40 মিনিটে নওজুর থেকে একদম ঢাকা চিটাগাং রুটে যেতে পারবে। আমাদের যে 18 কিলোমিটার করেছি, 18 কিলোমিটারটা আসলে ঢাকা বগুড়া বাইপাস থেকে গাজীপুরের, এটা পূর্বাচল পর্যন্ত। এবং আমরা জানি যে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সম্পন্ন হয়েছে এবং পূর্বাচলের এক্সপ্রেসওয়েতে অনেক গাড়ি, এবং এই যারা পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে গাজীপুর যেতে চান তাদের কিন্তু ওই টঙ্গী, আমরা জানি যে টঙ্গীর রাস্তায় সবসময় অনেক জ্যাম থাকে, অনেকের জনদুর্ভোগ হয়, ফলে তারা কিন্তু পূর্বাচল হয়ে সোজা আমাদের এক্সপ্রেসওয়ে ব্যবহার করে একদম সোজা গাজীপুর চলে যেতে পারবেন। এমনকি যারা নর্থ বেঙ্গলে ট্রাভেল করবেন তারাও ওই টঙ্গী কিংবা এই যেটা কনজেস্টেড এরিয়া, সেটা এড়িয়ে আমাদের এই ঢাকা বাইপাস এক্সপ্রেসে যেটুকু উন্মুক্ত করা হলো, এটা দিয়ে সোজা নর্থ বেঙ্গলে যেতে পারবেন অনেক কম সময়ে। সেটা কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে? সেটা ঢুকতে হবে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ঢুকবেন তারা, সেটা কুড়িল দিয়ে ঢুকবেন এবং ঢুকে কাঞ্চন দিয়ে বাম দিকে মোড় নিয়ে সোজা আমাদের এক্সপ্রেসওয়ে ব্যবহার করে একদম ওই ভোগড়া মোড় পার হয়ে ঢাকা টাঙ্গাইল হয়ে একদম সোজা নর্থ বেঙ্গলে চলে যেতে পারবেন, কিংবা আপনার এখান থেকে সোজা ময়মনসিংহ কিংবা গ্রেটার ময়মনসিংহের জেলাগুলিতে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। The question for you, Mr. Xiao. This is the first investment project in Bangladesh for Sichuan Road and Bridge, and it's a public-private partnership (PPP) project. And what are the key motivation for choosing Bangladesh for this significant investment, and how has the experiences of working in a PPP model such as like so far? বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। চীন ও বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার আগে বাংলাদেশ চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ BRI এর সঙ্গে যুক্ত হয়েছে। দুই দেশের সরকারি অবকাঠামো উন্নয়নে একে অপরকে সাহায্য করার জন্য খুবই আগ্রহী। চীনের একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি তাদের বিদেশে বড় প্রজেক্টের যে পরিকল্পনা নিয়েছে তা এই BRI উদ্যোগের সঙ্গে পুরোপুরি মিলে যায়। গত দশকে বাংলাদেশের GDP 6% বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে এবং এর অবকাঠামো খাতের বিশাল বাজার সম্ভাবনা রয়েছে।
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মতো জীবনযাত্রামুখী অবকাঠামো প্রকল্পগুলো স্থানীয় পরিবহন ব্যবস্থার উন্নতি করতে এবং যানজট কার্যকরভাবে কমাতে পারে। একই সাথে এই প্রকল্পগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে। এর ফলে স্থানীয় মানুষের দক্ষতা বাড়ে, নতুন শিল্প গড়ে ওঠে। আমাদের কোম্পানিও এর মাধ্যমে বিদেশে নিজেদের ব্যবসা বাড়াতে পারে, সুনাম অর্জন করতে পারে এবং দীর্ঘদিন ধরে লাভ করতে পারে। এতে করে সরকার এবং প্রতিষ্ঠান দুপক্ষেরই উপকার হয়। তবে কাজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে, যেমন জমি অধিগ্রহণে জটিলতা, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, ডলারের সুদের হার বৃদ্ধি এবং দুই দেশের মানুষের সংস্কৃতির ভিন্নতা। এসব সমস্যা সত্ত্বেও আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলের মাধ্যমে এই প্রকল্পটির কাজ ভালোভাবে এগিয়ে গেছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আমাদের আরও অনেক নতুন প্রকল্পে সাহায্য করবে। সব মিলিয়ে এই পিপিপি মডেলের অভিজ্ঞতা খুবই ইতিবাচক ছিল। থ্যাংক ইউ মিস্টার শিয়াও। ইটস এ টাইম ফর এ শর্ট ব্রেক। উইল কাম ব্যাক আফটার দ্য ব্রেক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ কথা বলছিলাম উন্নয়নের পথ চলায় চীন ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে। চলে যাচ্ছে আবার আলোচনায়। জনাব শফিক, আপনার কাছে আমরা সংবাদে জেনেছি এই প্রকল্পে সেমি রিজিড পেগমেন্ট নামে এক ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আসলে যা বাংলাদেশে প্রথম। এবং আপনি কি একটু বিস্তারিত বলবেন এই প্রযুক্তিটা আসলে কি এবং এটার সুবিধা কি? আমাদের প্রকল্পটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প। তার মানে হচ্ছে যে সরকারের সঙ্গে আমাদের অংশীদারিত্ব। আমাদের এখানে যেহেতু আমাদের একটা প্রাইভেট ইনভেস্টমেন্ট, এই চায়না থেকে সিচুয়ান রোড ব্রিজ গ্রুপ তাদের অভিজ্ঞতা থেকে তখন এই নতুন যে টেকনোলজি পেভমেন্ট করার জন্য যাতে এটা সহজে নষ্ট না হয়, আর যেহেতু আমরা প্রাইভেট ইনভেস্টর, এটা যদি সহজে নষ্ট হয় আবার কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে 25 বছর পর্যন্ত। তাহলে আমরা যাতে এটাকে কম রক্ষণাবেক্ষণ লাগে, এই জন্য সিচুয়ান রোড ব্রিজ গ্রুপ এই নতুন টেকনোলজি যেটা এনেছে, এটাকেই বলছি আমরা সেমি রিজিড পেভমেন্ট। আচ্ছা, একটু ব্যাখ্যা করি, সবাই জানবেন দেশের যে এখানে ইটের কোনো ব্যবহার নেই। সবচেয়ে আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং আমাদের দেশে আমরা জানি যে সরকারের নীতিও হচ্ছে যে ক্রমান্বয়ে ইটের ব্যবহার কমিয়ে আনা, কারণ এটা এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর। ফসলি জমির আপনার উপরের মাটি নষ্ট হচ্ছে। এটাকে এড়িয়ে আমরা কি করছি, ড্রেজিংয়ের যে বালু আছে এটাও কিন্তু সরকারের একটা নীতি যে ড্রেজিংয়ের বালুগুলি যত্রতত্র পড়ে থাকে, আবার নদীর মধ্যে পড়ে যায়। এই ড্রেজিংয়ের বালু এবং আপনার সিমেন্ট মিশিয়ে ওই ইটের পরিবর্তে দুটো স্তর, সেটা আপনার একটা 10 ইঞ্চি এবং একটা 8 ইঞ্চি, এই দুটো স্তর পুরোপুরি একটা ড্রেজিং স্যান্ড দিয়ে, আবার আর একটা হচ্ছে সিলেট বালু, একটু মোটা বালু আর ড্রেজিং স্যান্ড এবং সিমেন্ট দিয়ে, এই দুটো স্তর আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটাকে বলি ইমপ্রুভড সাবগ্রেড আর সাববেজ। আর এর পরের যে ভারবাহী স্তর যেটা, এটাতেও আমরা সিমেন্ট, পাথর, মোটা বালু এবং ওই ড্রেজিং স্যান্ড এগুলো ব্যবহার করেছি। তো এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার এটা সহজেই কিন্তু ওই যে ফ্লেক্সিবল পেভমেন্টের যেটা বসে যেতে পারতো, বসে যাবে না। আর হচ্ছে এটা পানিরোধী, কারণ যেহেতু সিমেন্টের সঙ্গে হচ্ছে, সিমেন্ট এবং বালি মিলে এটাকে পানিরোধী করে ফেলছে। আর এর উপরে যখন আমরা অ্যাসফল্ট এবং আরেকটা মডিফাইড অ্যাসফল্ট দুটো লেয়ার দিচ্ছি আমরা, তখন এটা বাংলাদেশের সবচেয়ে বড় অসুবিধা যেটা যে বেশি বৃষ্টিপাত হয়, পানি ভিতরে ঢুকে যায়, উপরে ভারী ট্রাক যায়, বলে আপনার এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই সেমি রিজিড পেভমেন্ট টেকনোলজির ক্ষেত্রে এই জিনিসটা হবে না। আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার এটা খুব দ্রুত কনস্ট্রাকশন করা যায়। আপনি যদি চান যে আমরা 1 কিলোমিটার রাস্তা আমরা একেবারে খুব যদি করি, ম্যাক্সিমাম 2 মাস লাগবে, 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ রাস্তা আপনার শেষ করে ফেলা যায়। একটা রাস্তা করব সিমেন্ট দিয়ে, 7 দিন যাবে, আরেক লেয়ার করব, স্তর করব, 7 দিন যাবে, আরেক লেয়ার করব, 7 দিন যাবে, বিটুমিনের একটা দুটো লেয়ার করব, ফলে 1.5 মাস যদি বৃষ্টি না হয়, 1.5 মাসের মধ্যে আপনার 1 কিলোমিটার রাস্তা শেষ হয়ে যায়। আমরা আশা করছি যে আমাদের অনেক রক্ষণাবেক্ষণ কম লাগবে। আর আশার কথা হচ্ছে যে যদিও সড়ক ও জনপথ অধিদপ্তর আমাদের পার্টনার, তাদেরাই এইটার আপনার ওনার এই রাস্তার, তো এখন তারা একটু সময় নিয়েছে, যেহেতু বাংলাদেশে এই টেকনোলজিটা একদমই প্রথম, এটা আসলে ঠিক হয় কিনা, শেষে এটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী
আমাদের কনসালটেন্ট আছে এই সড়ক ও জনপথ, তারা এটাকে পরীক্ষা করেছে। পরীক্ষা করে তারাও নিশ্চিত হয়েছে না যে এটা আমরা সঠিক টেকনোলজি নিয়ে এসেছি। এবং এখন আমরা কনস্ট্রাকশন করেছি, আপনি দেখেন যে আমরা সার্ভিস রুট যেটাকে বলি, সেই রাস্তা দিয়ে শত শত ভারী যানবাহন চলছে, ঠিক আছে রাস্তা আমাদের। আর এখন পর্যন্ত কোনো 1-2 বছর 1.5 বছর যাবত চলছে, রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়নি। তো আরএসডি এটাকে খুব আগ্রহ সহকারে এটাকে নিচ্ছে এবং তারা কয়েকটা সেমিনার আয়োজন করেছে। যেহেতু এটা আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা যেহেতু আপনার সাশ্রয়ী রক্ষণাবেক্ষণের দিক থেকে, তো আমরা আশা করছি যে সড়ক জনপথ অধিদপ্তর তাদের ভবিষ্যৎ যে কোনো নিজেদের কাজ কিংবা বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্পে কিংবা আপনার অন্য যে রাস্তা যারা করে, যেমন এলজিডি বড় বড় রাস্তাগুলির ক্ষেত্রে, তারাও এই টেকনোলজিকে নিতে পারলে আমাদের এই ইটের ব্যবহারটা কমে যাবে এবং দীর্ঘস্থায়ী আপনার এই সড়ক নির্মাণ করা সম্ভব এবং পরিবেশ সংরক্ষিত এবং পরিবেশ সংরক্ষিত। ধন্যবাদ মিস্টার শিয়াও। The question is that this project is also a part of Chinese Road and Belt and Road Initiative (BRI). How does Dhaka Bypass Expressway fit into the broader vision of BRI, and what does its success signify for future China-Bangladesh cooperation? ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। হাইওয়ে খাতে বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প এটি, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মূলনীতির সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। এখানে বিভিন্ন পক্ষ একসঙ্গে কাজ করে এবং একে অপরের উপকারে আসে। এই এক্সপ্রেসওয়ে তৈরির সময় চীনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন সেমি রিজিড পেভমেন্ট এবং রিইনফোর্সড আর্থ রিটেইনিং ওয়াল পদ্ধতি। এই প্রযুক্তিগুলো স্থানীয়ভাবে কাঁচামালের অভাব, উচ্চ খরচ এবং ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করেছে। এর মাধ্যমে চীনের উন্নত প্রযুক্তি ও কারিগরি মান বিদেশেও ব্যবহার করা সম্ভব হয়েছে, যা বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত সহযোগিতাকে আরও গভীর করেছে। প্রকল্পটি এখন বিআরআই সিস্টেমের মাধ্যমে প্রযুক্তিগত আদান প্রদান ও জ্ঞান ভাগাভাগির একটি অংশ হয়ে উঠেছে। এই সফল প্রকল্পটির ফলে বাংলাদেশের কাছে চীনা প্রতিষ্ঠান এবং তাদের প্রযুক্তির উপর আস্থা বাড়াবে। এটি বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও প্রসারিত করবে। ভবিষ্যতে এটি দুই দেশের মধ্যে সামগ্রিক সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে এবং দক্ষতা উন্নয়ন ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করবে। Thank you very much. It's the time for a short break. We will come back after the break. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ কথা বলছিলাম উন্নয়নের পথ চলায় চীন ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে। চলে যাচ্ছে আবার আলোচনায়। জনাব শফিক, প্রকল্পের 80% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পুরো 48 কিলোমিটার এই প্রজেক্টের কাজ 2026-এর জুনে হস্তান্তরের কথা রয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আমরা আশাবাদী। এখনও কিছু প্রতিবন্ধকতা আছে। আমরা জানি যে বাংলাদেশে ওই ভূমি অধিগ্রহণ একটা খুব দীর্ঘ প্রক্রিয়া। তো এই ভূমি অধিগ্রহণ যদিও প্রায় সম্পূর্ণই শেষ হয়েছে, অল্প কিছু বাকি আছে। আমরা আশা করছি যে এটা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যদিও জেলা প্রশাসন করেন, আসলে এটা সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে এটাকে আপনার ওই ফান্ডিংটা করা হয়। তো এটা খুব দ্রুতই হবে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার আমাদের শেষের 6 কিলোমিটার ওইখানে এখনও অনেকগুলি ইলেকট্রিক পোল আছে, যেগুলো হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির। তো ওগুলিও ওই প্রক্রিয়ার কারণেই, কারণ জনদুর্ভোগ না ঘটিয়ে কিভাবে তারাও করতে পারে, ওদের অনেক সময় লাগে। তো ওইটা যদি সরানো হয়ে যায় তাহলে আমরা আশা করছি যে যে সময় আমরা বলেছি যে জুন মধ্যে, এর মধ্যেই হয়ে যাবে। আর সেটা যদি একটু বিলম্বিত হয় তাহলে হয়তো আরও কয়েক মাস লাগবে। এবং এটার সবচেয়ে বেশি হচ্ছে যে এই কাজটা কিন্তু আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো আমাদের কিন্তু তত বেশি লাভ, মানে আমরা টোল তুলতে পারবো। এবং আমরা যত বেশি সময় নেবে আমাদের, এটা আমাদের জন্য খুবই ক্ষতি, কারণ আমরা আমাদের ওই যে আর্থিক যে পাওনাটা সেটা পিছিয়ে যাচ্ছে এবং বাজেটও বাড়ে। আসলে একটা প্রজেক্ট দীর্ঘদিন চলমান থাকলে এর খরচও বেড়ে আসে। ধন্যবাদ আপনাকে মিস্টার সিয়াও।
Looking forward, what other sector in Bangladesh does your company see potential for future investment and technological collaboration? 作为孟加拉的发展 বাংলাদেশের উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জ্বালানি যেমন বায়ু, জল ও সৌরবিদ্যুৎ এবং মহাসড়ক, রেলপথ এবং ভবন নির্মাণের মতো খাতে এর উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাচ্ছে। অন্যদিকে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি, সুদাও ইনভেস্টমেন্ট গ্রুপ বাংলাদেশে নতুন উপকরণ নিয়ে গভীর গবেষণা করছে। আমাদের উন্নত গবেষণার দক্ষতা কাজে লাগিয়ে আমরা কারিগরি উপায়ে বাংলাদেশের পাথর সংকটের সমাধান করতে চাই। 研化成功，会给孟加拉人民带来很大的好处。 And another question is that what role you are playing in technology transfer and capacity building for local engineer and workers through this project? 作为我们四川路桥 প্রযুক্তিগত যোগাযোগ স্থাপন, দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নের সহায়তাকারী হিসেবে কাজ করেছি আমরা। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে আমরা সরাসরি ও পরোক্ষভাবে ৩,০০০-এর বেশি বাংলাদেশি দক্ষ শ্রমিককে চাকরি দিয়েছি। প্রকল্পটি চালু হলে টোল ব্যবস্থাপনা, স্মার্ট অপারেশন ও রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে আরও ৬০০ জনের দীর্ঘমেয়াদী কাজের সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়। আমরা অনসাইট প্রশিক্ষণ প্লাস বিদেশে কর্মশালা মডেলের মাধ্যমে চীনা মান স্থানীয় পদ্ধতির গভীর সমন্বয় ঘটিয়েছি। এর ফলে স্থানীয় প্রতিভাবান কর্মীরা তৈরি হয়েছে এবং স্থানীয়রা ধীরে ধীরে প্রযুক্তি বাস্তবায়নকারী থেকে মান সমন্বয়কারী হিসেবে রূপান্তরিত হচ্ছে। এই প্রকল্পের নির্মাণ চলাকালে ১০০-র বেশি বাংলাদেশি প্রকৌশলীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মেন্টরশিপ প্রোগ্রামের অধীনে ৩০-এর বেশি স্থানীয় মূল ব্যবস্থাপক তৈরি করা হয়েছে। আমাদের এই সব প্রচেষ্টা চীন বাংলাদেশের মধ্যে অবকাঠামো খাতে সহযোগিতা আরও গভীর করার জন্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে আমাদের কাজ সম্প্রসারিত করার জন্য একটি শক্তিশালী মানব সম্পদ ও প্রযুক্তিগত ভিত্তি তৈরি করেছে। 面向世界的新的一个复合型人才。 থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব শফিক, আমি জানতে চাচ্ছি যে এই প্রকল্পে চীনের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষ একত্রে মিলে এই প্রজেক্টটা সম্পন্ন করেছে। চীনের সঙ্গে কাজ করতে গিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল? আপনি জানেন যে আমাদের এই রাস্তাটার অবস্থান, এটা কিন্তু ঢাকা মেট্রোপলিটন এরিয়া কিংবা ঠিক ঘনবসতির এলাকার একটু বাইরে। যেমন আমরা বলি কাঞ্চন, ওইখানে আপনার ধীরাশ্রম, মীরের বাজার, এই সমস্ত এলাকা দিয়ে গেছে। তো ওই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আমাদের মূল কন্ট্রাক্টর যারা কাজ করছে এরাও কিন্তু সব চীনের। তো এরা সে গ্রামের মধ্যে কিন্তু তাদের ওই জায়গায় তাদের স্থানীয় জনগণের কাছ থেকে ঘর ভাড়া করে, বিল্ডিং ভাড়া করে ওইখানে থাকছে, খাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং আমরা দেখেছি যে ওই স্থানীয় এলাকাবাসীর সঙ্গে যদিও ভাষাগত ব্যবধান আছে, কিন্তু এক ধরনের সখ্যতা কিন্তু গড়ে উঠেছে। বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে, হাসি দিয়ে, এক একজনের পারস্পরিক আপনার সহমর্মিতার প্রকাশ ঘটিয়ে এটা কিন্তু একটা খুব ভালো দেশি এবং চীনাদের মধ্যে একটা খুব ভালো একটা টিম আমরা। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে জানতে চাই যে চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ কেমন দেখছেন? এই প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলেন আমাদেরকে। চীনের তো অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেশি, তাদের উদ্বৃত্ত যে অর্থ আছে, তাদের দক্ষ জনবল আছে, ইকুইপমেন্ট আছে। তো এটাকে আমরা কি করতে পারি যে আমাদের এখানে শুধুমাত্র আমাদের অবকাঠামো উন্নয়নই হচ্ছে না, এই যে টেকনোলজি ট্রান্সফার হচ্ছে, এই যে আপনার আমি এই প্রকল্পে, এই কোম্পানিতে একটা গুরুত্বপূর্ণ পদে আমি নিজে কাজ করে এই প্রায় 5 বছর আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, আমার নিজস্ব ক্ষমতায়ন হয়েছে, একটা প্রফেশনাল একটা কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এরকম অনেক বাংলাদেশি এবং সেই সঙ্গে গভর্নমেন্ট যে কাউন্টার পার্ট যারা আছেন তারাও কিন্তু এই যে টেকনোলজি কিংবা তাদের কাজের পদ্ধতি এগুলি সব দেখে আমাদের এখান থেকে শেখার কিছু আছে। এবং সেই সঙ্গে আমি যেটা বলবো যে ঐতিহ্যগতভাবেই চীন এবং বাংলাদেশ খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই যে অর্থনৈতিক উন্নয়নে আমাদের চীন সহায়তা করছে, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। তা আমাদের এই অগ্রযাত্রাতে আমি মনে করি যে ভবিষ্যতে চীনা কোম্পানি কিংবা চীনের সরকার, আরও চীনের জনগণ আরও বেশি করে অংশগ্রহণ করতে পারে এবং আমাদের এই সৌহার্দ্যের বন্ধন আশা করি যে আরও দৃঢ় হবে ভবিষ্যতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিস্টার শিয়াও, আফটার দ্য সাকসেসফুল ইনোগ্রেশন অফ দিস প্রজেক্ট, হাউ ডু ইউ সি দ্য ফিউচার অফ বাংলাদেশ চায়না bilateral relation, and in your view how far will this partnership in technology and infrastructure
take Bangladesh forward? 作为打卡绕城高， ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের সফল উদ্বোধন চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করার জন্য একটি যোগসূত্র হিসেবে কাজ করবে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক শুধু অবকাঠামোতে সীমাবদ্ধ থাকবে না, বরং আরও বিস্তৃত ও গভীর ক্ষেত্রে ছড়িয়ে পড়বে। 2025 সাল চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি এবং একই সাথে চীন বাংলাদেশের জনগণের মধ্যে বিনিময় বর্ষ হিসেবে পালিত হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা আরও বাড়বে, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও শক্তিশালী হবে, মানুষের মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা দিন দিন উন্নত হবে। দুই দেশের মধ্যে প্রযুক্তি ও অবকাঠামোগত সহযোগিতা বাড়লে তা নবায়নযোগ্য শক্তি ও ডিজিটাল অবকাঠামোর মতো খাতে শিল্প সহযোগিতা বৃদ্ধিতে সাহায্য করবে। চীনা প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়নের স্থানীয় ব্যবহার বাংলাদেশের অবকাঠামো খাতের প্রযুক্তিগত বাধাগুলো দূর করতে সাহায্য করবে। এটি বাংলাদেশকে নিজস্ব নির্মাণ ক্ষমতা বাড়াতে এবং অর্থনৈতিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী ভিত্তি দেবে। এর ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সামগ্রিক আঞ্চলিক অর্থনীতিকে এগিয়ে নেবে এবং নিজেদের অর্থনীতির বুনিয়াদ শক্ত করবে। এদেশ অবকাঠামো ঘাটতি অর্থনীতি থেকে অবকাঠামো সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তরে চীনের শক্তিশালী সমর্থন পাবে। 富人性的经济转型。 Thank you, Mr. Xiao, for being with us today, and thank you, Mr. Shafiq, for your idea and perspective made our conversation more meaningful. Thank you very much. আপনাকে ধন্যবাদ, আরটিপিকেও তো অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের মধ্যে দিয়ে দেশের অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাকে করে তুলবে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। উন্নয়ন ও অবকাঠামোর মাধ্যমে শক্তিশালী হোক দেশের অর্থনীতি। দেশের অনেক মেগা প্রকল্পে এখন রয়েছে চীনের ফুটপ্রিন্ট এবং ভবিষ্যতেও থাকবে। এ প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবার জন্য শুভকামনা চাইছেন।